নমস্কার বন্ধুরা, আমাদের দেশে আগে মানুষ জুতো পরতো না। জুতো পরার চল অনেক পরে এসেছিল। 1920 সালে যখন ভারত প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করেছিল, আমাদের অ্যাথলিটরা তখন খালি পায়ে দৌড়েছিলেন। ভাবতে পারেন, এমনকি স্বাধীনতার ঠিক পরেই 1948 সালে লন্ডন অলিম্পিক্সে ভারতীয় দলও খালি পায়ে ফুটবল খেলেছিল, যা সারা বিশ্বকে হতবাক করে দিয়েছিল। তাহলে এই জুতো পরার চল কখন থেকে শুরু হলো আমাদের দেশে? এর পিছনে কে ছিল জানেন কি? এই বাংলাতেই আমাদের প্রথম জুতো তৈরির কারখানা হয়েছিল, আর এই জায়গাটি আমাদের খুবই পরিচিত। আপনারা কি কেউ গেস করতে পারছেন? কেউ জানলে ভিডিওটি পজ করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই জুতোর সাথে জড়িয়ে আছে এমন এক নাম যা আজও বিশ্ববিখ্যাত, সত্যি অবাক করে দেবার মতো। তাহলে আসুন আজকের এই পর্বে জানা যাক বাংলা কিভাবে দেশকে জুতো পরা শেখালো আর এর পিছনে কার অবদান ছিল। ব্রিটিশ ভারত, 1900 সাল, 20th সেঞ্চুরির গোড়ার দিকের কথা। কলকাতা, বোম্বে, মাদ্রাস শহরগুলো তখন বাড়ছে, কিন্তু দেশের বেশিরভাগ লোকই তখন খালি পায়ে হাঁটে। বলা হয় প্রায় 80 থেকে 90% লোক তখন খালি পায়েই হাঁটতো। সত্যি বলতে কি, সাধারণ মানুষের জন্য চামড়ার জুতো কেনা প্রায় স্বপ্নের মতো ছিল। সেগুলো ছিল ব্রিটিশ সাহেবদের, সৈন্যদের আর কয়েকজন কলকাতার বাবুদের জন্য। আর বাকিরা, যাদের সামর্থ্য ছিল, তারা কাঠের পাদুকা বা খড়ম পরতো। অনেকেই হয়তো আপনারা পুরোনো দিনের যে সিনেমাগুলো হতো, এইসব সিনেমায় হয়তো আপনি দেখেছেন বা বইয়েও পড়েছেন। আগেকার দিনে তখন লোকেরা এই খড়ম বা এই পাদুকা পরতো, কিন্তু যাদের সামর্থ্য ছিল শুধু তারাই। নইলে হাতে বোনা পাটের চটি কিংবা গ্রামে গঞ্জে কেউ কেউ তালপাতার জুতোও পরতো। ম্যাক্সিমাম লোকেরাই খালি পায়েই হেঁটে যেত, সেটা গ্রীষ্মে গরম রাস্তার ওপরে বা বর্ষায় কাদা জলে ভরা পথে। মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ছিল এইভাবে। কিন্তু এই খালি পায়ে হাঁটার জন্য মানুষদের তখন অনেক রকম রোগ হতো। কাদা মাটির রাস্তা, ড্রেনের জল, এসব থেকে মানুষের তখন অনেক রকম স্কিন ডিজিজ হতো। 1925 সালে এক বিদেশি ব্যবসায়ী তখন বাংলায় আসে ব্যবসার কাজে। প্রথম বিশ্বযুদ্ধের পরে তখন ইউরোপীয় বাজারে ছিল কিন্তু মন্দা। তো সেই ব্যবসায়ী খোঁজ করতে থাকেন নতুন কোনো বাজার যেখানে বিপুল সম্ভাবনা রয়েছে, কিন্তু প্রতিযোগী প্রায় নেই। আর এই সুযোগ এসে যায় তার ভারত সফরে। তিনি অনেক ভারতীয়কে খালি পায়ে হাঁটতে দেখে হতবাক হয়ে যায়। ব্যবসায়ী মানুষ তো, ওনার মাথায় কিন্তু একটা চিন্তা এলো। ভাবলেন যে এখানে তো একটা বিরাট বড় ব্যবসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীটি অনেকগুলো কথা ভাবলেন। তিনি জনসাধারণের জন্য কম মূল্যে জুতো তৈরির কথা ভাবলেন, বিশেষ করে এই বাংলা আর ভারতের লোকেদের জন্য। যদি সস্তায় টেকসই জুতো বানানো যায়, তাহলে ভারতের কোটি কোটি পায়ের জন্য এটা একটা বিশাল বড় বাজার। বুঝতে পারছেন? সেই ব্যবসায়ী তখন থেকেই খুবই দূরদৃষ্টি ছিলেন, এবং অলরেডি এই যে গ্রামে গঞ্জের লোক এবং ইভেন শহরেরও অনেক লোককে এইভাবে চলতে দেখে ওনার যে ব্যবসায়িক যে বুদ্ধি, সেখানে কিন্তু উনি একটা হিউজ অপরচুনিটি দেখতে পেলেন। আর যেমন ভাবনা তেমন কাজ। 1931 সালে এই ব্যবসায়ী প্রথম কলকাতায় একটি ছোট দোকান খোলেন এবং তার কোম্পানির নাম রেজিস্টার করা হয় কলকাতায়। আর কোম্পানিটির নাম হয় বাটা শু কোম্পানি লিমিটেড। আর সেই ব্যবসায়ীর নাম ছিল টমাস বাটা। আমরা অনেক সময় ভুল করি যে বাটা হচ্ছে আমাদের বাংলার কোম্পানি বা অ্যাটলিস্ট ভারতীয় কোম্পানি বা লোকাল ব্র্যান্ড। এমনকি আমারও অনেক দিন এই ভুল ধারণা ছিল। আমি রিসেন্টলি চেক রিপাবলিক বেড়াতে গিয়েছিলাম, এবং সেইখানে একটি শহর আছে যার নাম হচ্ছে জলিন। সেইখানে টমাস বাটা এক বিরাট বড় নাম। টমাস বাটা এক বিশ্ববিখ্যাত নাম হলেও চেক রিপাবলিকের এই শহরে টমাস বাটার একটা স্পেশাল লেগাসি রয়ে গেছে এখনো। তো আমরা বাটাই বলি, কিন্তু অ্যাকচুয়াল নাম হচ্ছে চেক ভাষায়, চেক রিপাবলিকের যে ল্যাঙ্গুয়েজ, সেই ভাষায় ওকে বলা হয় বাচা। বাচা কিন্তু লেখা হয় BATA এই হিসেবেই। তো আমরা সেই জন্য বাটা বলি। সিম্পলিসিটির জন্য আমি পুরো পর্বে বাটাই বলছি, আমি বাচা আর বলছি না। 1894 সালে টমাস বাটা তার ভাই আর বোনকে নিয়ে একটি ছোট্ট কোম্পানি শুরু করে। উনি নিজের গ্রামে দোতলার একটি ঘর ভাড়া নেন। মায়ের কাছ থেকে $320 ধার নিয়ে উনি জুতো সেলাই করার কিছু মেশিন কেনেন, আর তার সাথে সাথে কিছু র ম্যাটেরিয়ালও কেনেন, চামড়া, সেলাইয়ের যে যাবতীয় জিনিস এইসব। আর এই নিয়ে উনি নিজের ব্যবসা স্টার্ট করেন। 6 বছরে উনি অনেক উন্নতি করেন, আর তার ব্যবসাকে বাড়ানোর জন্য উনি আরো ধার করেন, কারণ
তখন ওনার দোতলার ভাড়া বাড়ি ছোট পড়ছিল। কিন্তু এই ধার দেনার মধ্যে এমন একটা সময় এলো যখন হঠাৎ করে তার কোম্পানি লস খাচ্ছিল, মন্দার বাজার ছিল, চাহিদা কম এবং লোন শোধ না করার জন্য ওনার কোম্পানিটিকে দেউলিয়া ঘোষণা করা হলো। থমাস বাটা কিন্তু হার মানেননি। উনি কাজ খুঁজতে খুঁজতে চলে গেলেন আমেরিকার নিউ ইংল্যান্ডে। এখানে উনি একটি জুতো ফ্যাক্টরিতে মজদুরের কাজ করতে শুরু করলেন। সেখানে 6 মাসে উনি অনেক কাজ শিখে গেছিলেন। এই সময় তিনি কিভাবে কোম্পানি চালানো হয়, কিভাবে ব্যবসা করা হয়, সমস্ত খুঁটিনাটি উনি ওখানে শিখে গেছিলেন। এরপর উনি নিজের দেশে ফিরে এসে আবার নিজের কোম্পানি খোলেন আর যা যা শিখেছিলেন সেই সমস্ত কিছু অ্যাপ্লাই করতে লাগলেন। ওনার ব্যবসা খুব জোর কদমে বেড়ে উঠলো আর এইভাবেই বাটা ধীরে ধীরে এক্সপ্যান্ড করতে লাগলো। এই থমাস বাটার একটি বৈশিষ্ট্য ছিল, এনার সাথে অন্যান্য ব্যবসায়ীদের একটাই ডিফারেন্স ছিল, উনি শুধু ব্যবসা করতেন না, উনি যেখানেই যেতেন ওখানকার মানুষদের সাথে মিশে যেতেন, মন থেকে ওখানকার লোকাল কালচারকে অ্যাডপ্ট করতেন বা গ্রহণ করতেন। আর সেই জন্যই বাটা একটি বিদেশি কোম্পানি হয়েও এমনভাবে বাংলার কালচারের সাথে মিশে গেছিল যে সকলে ভাবতে লাগলো যে এইটা অ্যাকচুয়ালি বাংলার একটি লোকাল কোম্পানি, বা অনেক ভারতীয়রাও ভাবে এখনো যে বাটা হচ্ছে ভারতের একটি লোকাল কোম্পানি। তো প্রথম যখন ব্যবসা শুরু হয় তো এই থমাস বাটা শুধু আমদানি করত। তো বাটা ভাবলেন শুধু আমদানি করে বেশি লাভ হবে না, স্থানীয়ভাবে উৎপাদন করতে হবে। তিনি খুঁজতে থাকেন সঠিক জায়গা। 1934 সালে কন্নগরে, হুগলি জেলার কন্নগরে বাটা প্রতিষ্ঠা করলেন তার প্রথম ভারতীয় ফ্যাক্টরি। অবাক হচ্ছেন তো, এই কন্নগর কেন? হুগলি নদীর পাশে বলে এখানে পরিবহন খুব সহজ, র ম্যাটেরিয়াল ইম্পোর্ট আর এক্সপোর্ট করা খুবই সুবিধাজনক। তো এটা ছিল বাটার কাছে একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তখনকার দিনে জাহাজে করে জিনিস মালপত্র আসতো, তো এই নদীপথ খুবই হেল্পফুল ছিল ব্যবসার জন্য। আর কন্নগরের কলকাতার কাছে বলেই ওখানে কিন্তু দক্ষ কারিগর পাওয়া যেত। আর এখানে জমির দাম খুবই কম, যেটা বড় ফ্যাক্টরি বানানোর জন্য একেবারে আদর্শ। সো কন্নগর ছিল একদম পারফেক্ট জায়গা বাটার প্রথম ফ্যাক্টরির জন্য। আমার বাবার কাছে শুনেছি যে এই হুগলি নদী কাছে হওয়ার জন্য এখানে কিন্তু ওই সময় অনেকগুলো বিদেশি কোম্পানি কন্নগরে নিজেদের ফ্যাক্টরি শুরু করেছিল। এই সময় আরেকজন ব্রিটিশ সাহেব যার নাম ছিল উইলিয়াম ক্রাইপার, তিনি বেঙ্গল ডিস্টিলারি শুরু করেন এবং এখনো কন্নগরে যদি যান একটা রাস্তা আছে, সেই রাস্তাটার নাম হচ্ছে ক্রাইপার রোড। তো তখনকার দিনে এই বিদেশিরা আমাদের দেশে অনেকটা ইম্প্যাক্ট ফেলে, এখানে এসে অনেক কারখানা খোলে এবং চাকরি দেয়, লোকাল কালচারের সাথে মেশবার চেষ্টা করে। তো বাটাও সেই রকম একটি কোম্পানি। তো এনিওয়ে, বাটার লক্ষ্য কেবল একটি কারখানা তৈরি করা ছিল না, লোকাল কালচারের সাথে মিশে যাওয়ার জন্য তিনি একটি সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি করেছিলেন। ইউরোপীয় ডিজাইনের বদলে তারা তৈরি করলো গ্রামীণ ভারতের জন্য সস্তা ও টেকসই চপ্পল, শহরে মধ্যবিত্তের জন্য আরামদায়ক জুতো, এমনকি বর্ষা বা কাদার জন্য রবারের চপ্পল। বাটার ফ্যাক্টরিগুলো শুধু উৎপাদনের জায়গা নয়, সেটি হয়ে উঠছিল একটা সম্পূর্ণ টাউনশিপ। সেখানে কর্মীদের জন্য ছিল স্কুল, হাসপাতাল, এমনকি আবাসনও ছিল। এই অভিনব পদ্ধতিতে তারা ভারতীয়দের মনে জায়গা করে নেয়। আর থমাস বাটার স্বপ্ন, দূরদর্শী নেতৃত্ব ছিল এর পিছনে সাফল্যের মূল কারণ। এই কারণেই মানুষ বাটাকে বিদেশি কোম্পানি না ভেবে স্থানীয় দেশি কোম্পানি হিসেবে ভুল করে। এরপরে বাটা কলকাতার কাছে বাটানগর নামে একটি টাউনশিপ তৈরি করেছিল। থমাস বাটার দূরদর্শী চিন্তাভাবনা এবং ভারতীয় বাজারের গভীর বোঝাপড়া কোম্পানিটিকে দ্রুত শীর্ষে পৌঁছে দেয়। 1940-50 সালের সময় বাটা ভারতের সবচেয়ে বিশ্বস্ত জুতো ব্র্যান্ডে পরিণত হয়। তাদের জুতো শুধু সস্তাই নয়, টেকসইও ছিল। মাত্র 6 বছরের মধ্যে বাটার জুতো দেশের মানুষের মনে জায়গা করে নেয়। 1960 ও 70 সালের সময়ে বাটা আরও এক্সপ্যান্ড করতে থাকে। ফ্যাশনেবল জুতো, স্পোর্টস শু, লেদার শু, অনেক রকম ডিফারেন্ট ভ্যারাইটিস নিয়ে আসে মার্কেটে, স্পেশালি ভারতীয়দের জন্য। 1980 থেকে 90 এর দশকে বাটা ভারতে রিটেল বিপ্লব নিয়ে আসে। তারা দেশ জুড়ে হাজার হাজার শোরুম খোলে আর ব্র্যান্ডটি ঘরে ঘরে পৌঁছে যায়। 2000-এর পর বাটা আন্তর্জাতিক ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে নতুন ডিজাইন নিয়ে আসে। তাদের মূল লক্ষ্য থাকে সাধারণ মানুষের কাছে পৌঁছানো, তাদের সাথে রিলেট করা, তাদের প্রবলেমগুলোকে সলভ করা। বাটার সাফল্যের রহস্যের পিছনে 3টি মূল কারণ ছিল। তারা কখনো দেশের মানুষের উপরে কোনো বিদেশি মডেল চাপিয়ে দেয়নি, বরং ভারতীয়দের পায়ের কথা ভেবে এসছে।
উনি স্থানীয় মানুষদের চাহিদা বুঝতেন। দাম কম রেখেও ভালো জুতো দেওয়ার নীতি তাদের জনপ্রিয় করে তোলে। আর বাটা নগরের মতো প্রকল্প দেখিয়েছে যে শুধু প্রফিট নয়, মানুষের উন্নয়নও খুবই জরুরি। কর্মী এবং সমাজের প্রতি ওনার যে দায়িত্ববোধ, এটা ছিল বাটা কোম্পানির সাকসেসের একমাত্র মূল কারণ। বাটা নিজেদের প্রফিট মার্জিন খুবই কম রাখতো। ওরা বিশ্বাস করতো সাধারণ মানুষের কাছে যেন জুতোটা অ্যাফোর্ডেবল হয়, সবাই যেন এটা কিনতে পারে। সে কৃষক বা বাবু, কলকাতার বাবু, সবাই যেন এই বাটা জুতো কিনতে পারে। সকল সাধারণ মানুষই যেন এই জুতো কিনতে পারে। কর্ণগরে কারখানা খোলার পর বাটা ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে। 1940 থেকে 50 সালের মধ্যে তারা ছোট ছোট দোকান খুলতে শুরু করে শহরে, গ্রামে, যেখানে সাধারণ মানুষও ভালো জুতো কিনতে পারত। এই চল কিন্তু আগে ভারতে ছিল না, কিন্তু এই বাটা আসার পরে এই চল শুরু হয়। তো তারা একটা ভীষণ বড় এক্সাম্পল সেট করে পুরো ভারতের মধ্যে। উনি ভারতীয়দের বুঝিয়েছিলেন যে জুতো পরার উপকারিতা কি এবং জুতো যেন সবাই কিনতে পারে, তাই তিনি জুতোর মূল্য সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রেখেছিলেন। বাটার যখন অ্যাডভার্টাইজমেন্ট হতো তখন বাটা একটা নতুন ট্রেন্ড শুরু করেছিলেন, যেটা আজও চলে আসছে। এই মার্কেটিং ট্রেন্ডটা ছিল যে 10 টাকা যদি জুতো হতো তো বাটা সেই জুতোর দামটাকে করতো 9 টাকা 99 পয়সা। এবং আজও যদি আপনি বাজারে যান এইরকম ট্রেন্ড দেখবেন। এটা কিছুই না, এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর। যদি আপনাকে 10 টাকা দেওয়া হয় তো আপনি বলবেন এটা একটু বেশি দাম, একটু এক্সপেন্সিভ। কিন্তু যেই সেই দামটা যখন 9 টাকা 99 পয়সা হয়ে যাবে, 1 পয়সা কম হলেও আপনার মনে হবে একটু সস্তা। তো এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর। তো বাটা এই স্ট্র্যাটেজিটাকে কাজে লাগিয়েছিল। এবং দেখবেন যে আজকেও যে বাজারে আমরা এরকম দাম দেখি বা কোনো শপিং মলে গেলে এরকম দাম দেখি, এই 9 টাকা 99 পয়সা, 499 টাকা, এইরকম ব্যাপারটা কিন্তু আজও থাকে। তো এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা কিন্তু প্রথম শুরু করেছিল বাটা। তো একজন কৃষকও তার সপ্তাহের মজুরি দিয়ে একজোড়া চপ্পল কিনতে পারতো। এমনকি বর্ষার সময় বাটা বিশেষ ওয়াটারপ্রুফ জুতো বানাতো, যা গ্রামবাসীদের জীবন অনেকটা সহজ করে দেয়। বাটা বিশ্বের 70টি দেশে ব্যবসা করলেও তারা ভারতকে কখনো শুধু বাজার হিসেবে ভাবেনি, বরং তারা এখানকার সংস্কৃতিকে গ্রহণ করে স্থানীয় ডিজাইন, স্থানীয় চাহিদা, এমনকি কর্মীদের জন্য স্কুল, হাসপাতাল বানিয়ে তারা ভারতীয়দের মনে জায়গা করে নিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় 1932 সালে একটি বিমান দুর্ঘটনায় থমাস বাটার মৃত্যু হয়। তখন তার ছোট ভাই জন বাটা এবং পরে তার ছেলে থমাস জে বাটা এই ব্যবসার দায়িত্ব নেন। তারা থমাসের স্বপ্নকে আরো বড় করেন। বাটানগরকে শুধু একটি কারখানা নয়, একটি স্বপ্নের শহরে পরিণত করেন। এখানকার স্থানীয় লোকেদের চাকরি দেন, তাদের থাকার ব্যবস্থা করেন, একটা পুরো টাউনশিপ তৈরি করেন এই ফ্যাক্টরির আশেপাশে। বুঝতে পারছেন যে এই ভাবনা চিন্তা কতটা হেল্প করে। শুধু প্রফিট দেখলে হয় না, কারণ বাটার সবসময় ইচ্ছা ছিল যে তাদের যে এমপ্লয়ি তারা যেন খুব ভালো করে থাকে। কটা কোম্পানি এখন এই টাউনশিপ তৈরি করে? খুবই কম। কটা কোম্পানি অ্যাকচুয়ালি এইভাবে মানুষদের জন্য এরকম একটা ইকোসিস্টেম তৈরি করে? এই কালচারটা কিন্তু আজকাল প্রত্যেকটি কোম্পানি থেকে কিন্তু উঠে যাচ্ছে। বাটা যে সব সময় সাফল্যের মুখ দেখেছিল তা কিন্তু নয়। অনেক কম্পিটিশন এসেছে, মাল্টিন্যাশনাল ব্র্যান্ড এসেছে এবং তাদের সাথে কম্পিটিশন, মন্দার বাজার এসেছে, যুদ্ধের বাজার এসেছে, এরকম অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে বাটা। কিন্তু বাটা বারবার সেই প্রতিকূল পরিস্থিতিকে সামলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। এখন যতই মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের জুতো আসুক, বাটা কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষকে জুতো পরা শিখিয়েছিল। আর এইভাবেই বাটা শুধু বাংলার নয়, সারা দেশের মানুষের মনে একটা বিশেষ জায়গা করে নিয়েছিল এবং আছেও। আর বাটা তখন থেকেই হয়তো একটা ভারতীয় ব্র্যান্ড হিসেবে রয়ে গেছে। অনেকেই হয়তো মনে রাখবেন ছোটবেলা স্কুলের বুট জুতো অথবা সেই পিটি শু, যেটা সাদা রঙের কিডস জুতো, এমনকি হাওয়াই চটি, বাটার নাম শুনলেই মনে ছোটবেলা সেই স্মৃতিগুলো চলে আসে, তাই না? আমার তো আসে। আপনার কি মনে হয়? আপনার যদি এরকম কোনো স্মৃতি থাকে বাটার জুতোর সাথে, অবশ্যই কমেন্ট করে জানান, কারণ এই পুরনো স্মৃতিগুলো কিন্তু আমাদের জাগিয়ে রাখে। তো কেমন লাগলো আজকের এপিসোডটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। আমি এই অদ্ভুত গল্পের প্লেলিস্টটি এই ভিডিও লিঙ্কে দিয়ে রাখলাম। এখানে এরকম অনেকগুলো কিন্তু অদ্ভুত ঘটনা আছে, আপনাদের হয়তো ভালো লাগবে। আজকের জন্য এটুকুই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।